মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি একটি খুবই হাসির গল্প। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম রমণী ও ব্যায়ামবীর। আপনি কি ব্যায়াম ট্যায়াম করেন নাকি মশাই? দিব্যি হাট্টা গোট্টা চেহারাটা আপনার। ওই একটু আধটু করতাম আর কি, বেকার বসে থাকলে যা হয়। ভাবলাম যখন কিছুই করার নেই তখন না হয় চেহারাটা বাগিয়ে দেখি। তাই একদিন একটা জিমে গিয়ে ভর্তি হয়ে গেলাম। সময়টা কাটে ভালো, আজে বাজে ভাবনা চিন্তাও বেশি আসে না, আর খিদে আর ঘুম দুটোই বেশ ভালোই হয়। হ্যাঁ বলেন কি? আমার তো দিনরাত পেটের মধ্যে ভুটভাট, শুয়ে বসে একটু স্বস্তি নেই। রাতে এপাশ ওপাশ করতে করতে ওই একটু আধটু ছেঁড়াফাটা ঘুম হয়। না মশাই, ব্যায়ামের যে এত উপকারিতা তা জানলে না হয় বয়সকালে ব্যায়ামই করা যেত। আহা, ব্যায়ামের উপকারিতা বিষয়ে তো আমরা সেই ছেলেবেলার থেকেই জানি, আমার ধারণা সবাই জানে। তবে ওই আলসেমি করে ব্যায়ামের দলে নাম লেখায় না, এই আর কি। তা অবশ্যই ঠিকই বলেছেন। আমারও মনে হতো বেশ তো আছি, খামোখা শরীরকে যাতাকলে ফেলার দরকারটা কি। তা ব্যায়াম করে কি আপনার চাকরি বাকরির কিছু সুবিধে হলো? না মশাই, ব্যায়ামের নানা সুফলের মধ্যে চাকরির ব্যাপারটা মোটেই নেই, আর সেইখানেই মুশকিল। এক্সারসাইজ করলে প্রকৃতির নিয়ম অনুসারেই খোরাক বাড়ে আর রেস্তোতেও টান পড়ে। আমার বাবা আবার খুব ছাপোষা মানুষ, চাল আটা সব বেশি লাগছে বলে মায়ের সঙ্গে রাগারাগি করেন বলেও শুনি। তাও তো বটে। এদিকটা ভেবে দেখলে তো মনে হয় না, ব্যায়াম সকলের জন্য নয়। আমারও তাই মনে হয়। আচ্ছা, আপনি নিত্যানন্দ হাওলাদারের নাম শুনেছেন কি? নিত্যানন্দ হাওলাদার? কেন, তিনি কি কোনো বিখ্যাত মানুষ নাকি যে আমার তার নামটা শোনা উচিত ছিল? না না, না শুনলেও তখন ক্ষতি নেই। আসলে তার নাম ডাক ওই হাওলা আর হুন্ডির কারবারে। আমরা সব 2-4-5 হাজার টাকার একটা চাকরির জন্য হেদিয়ে মরি, আর নিতাই বাবুর ডাইনে বাঁয়ে একবারে পয়সার ফুলঝুরি। বড়বাজারে তার গদিতে গিয়ে যদি কিছুক্ষণ থাকেন তাহলে নিজের তুচ্ছতার জন্য আপনার আত্মহত্যা করার ইচ্ছা হয়, বুঝলেন মশাই। লাখ লাখ কোটি কোটি টাকার ট্রানজাকশন ঘটে যাচ্ছে চোখের সামনে, আর শুধু টেলিফোনে। অথচ লোকটা খোরাক দেখলে আপনার মায়া হবে, একেবারে পাখির আহার। একটার বেশি 2টো রুটি খেলেই পেট ছেড়ে দেয়। তাহলে এত রোজগার করে কি লাভ বলুন তো? তাও তো বটে। তা হঠাৎ এই নিত্যানন্দর কথাটা উঠছে কেন? দেখুন, এই যে কথাটা উঠছে তার কারণ নিশ্চয় আছে। এক হলো দেশের অরাজকতাটা বোঝাবার জন্য। যেখানে খিদে আছে সেখানে খাবার নেই, আর যেখানে খাবার আছে সেখানে খিদে নেই। আর 2 হলো নিত্যানন্দবাবু একদিন গদির থেকে রাত করে ফেরার সময় কড়েয়ার কাছে তার গাড়ি থামিয়ে ডাকাতরা লাখখানেক টাকা লুট করে নেয়। আর তাই তিনি এর কিছুদিনের মধ্যেই একজন দেহরক্ষী রাখেন। তার সেই দেহরক্ষী হলুম এই আমি। ও, তাহলে তো বলতে হবে যে ব্যায়াম করার সুফল আপনি পেতে শুরু করেছেন, চেহারা হয়েছে, চাকরিও হলো। তা বটে, তবে ভেবে দেখুন, বডিগার্ড হিসেবে অতি সামান্য মাত্র 8,000 টাকার বেতনের চেয়ে একজন ডাকাতের কয়েক লহমা রোজগার কত বেশি। আর তাছাড়া এই দেহরক্ষীর প্রাণের ঝুঁকিটার কথা ভাবুন। নিতাইবাবুর বিপদ হলে আমাকেই তো প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করতে হবে, আর আমি মারা পড়লে
তিনি তো আর ক্ষতিপূরণ দেবেন না। সে কথাটা অবশ্য ঠিকই, কিন্তু এ পোড়া দেশে চাকরির যা বাজার, তাতে ৮,০০০ টাকাও ফেলনা নয় কিন্তু, কি বলেন? কি আর বলি বলুন, আপনি অবশ্য বিজ্ঞ লোকের মতোই কথাটা বলেছেন। আর এই ৮,০০০ টাকার চাকরি হয়েছে শুনে আমার মা হরির লুট দিয়েছিলেন, আর বাবাও আর আগের মতো আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না। তবু মশাই, এই দিনরাত নিত্যানন্দবাবুর গদিতে টাকার খেলা দেখতে দেখতে নিজের উপর একটু ঘেন্নাই আসে। মনে হয় টাকা রোজগার করা কতই না সহজ, আর আমি এরকম একটা সোজা কাজও পেরে উঠছি না। তা একদিন কি হলো জানেন, নিতাই বাবু সপরিবার একটা বিয়ের নেমন্তন্নে যাবেন, কোনো বড় লোকের মেয়ের বিয়ে। হঠাৎ আমার তলব হলো। বললেন, দেখো বাপু, আমার বাড়ির মেয়েরা মেলা গয়নাগাটি পরে বিয়ে বাড়ি যাবে, আর দিনকাল তো ভালো নয়, সঙ্গে একজন শক্তপোক্ত লোক থাকা দরকার। সুতরাং তুমিও তৈরি থেকো, যেতে হবে। অগত্যা যেতে হলো। বিশাল একখানা ওয়াগনে নিতাইবাবুর সঙ্গে তার 2 ছেলে, ছেলেদের বউ, 3 মেয়ে আর গিন্নি সওয়ার হলেন। মহিলাদের গায়ে যে পরিমাণ গয়না ছিল, তাতে 2-3টে গয়নার দোকান খোলা যায়, আর সবই তো সেই নীরের সোনার সাবেক গয়না। সোনার দাম সম্পর্কে অবশ্য আমার কোনো আইডিয়া নেই, তবে হিরে জহরত যোগ করলে ওই গয়নার দাম 1,000,000 তো হতে পারে বোধ হয়। না মশাই, না, তার অনেক বেশি হবে। সোনার দাম তো আর বসে থাকার পাত্র নয়। তাই হবে বোধ হয়, আমি সোনাদানা বড় একটা চোখে দেখি না। আচ্ছা, তারপর হলো ওটা কি, সেটা তো বলবেন মশাই। আগে সে বড় ভয়ঙ্কর ব্যাপার মশাই। আগে জানলে বডিগার্ডের চাকরি আর কে নিত? আর বিয়ে বাড়িও তো আর হেথা নয়, শহর ছাড়িয়ে সোনারপুরের কাছাকাছি কোনো একটা গাঁগঞ্জ এলাকায়, বেশ খানিকটা অঞ্চল, আবার জংলা মতো, লোক বসতি নেই। একটা মস্ত বড় ঝিল, আর তার পাশে ঘন বাঁশবন। আর সেই ঘন বাঁশবন যখন গাড়িটা পেরোচ্ছে, তখনই হঠাৎ হেডলাইটের আলোয় দেখি পথের উপর রোড ক্লোজড লেখা সাইন। আমি ড্রাইভারের পাশের সিটে বসেছিলাম। ড্রাইভার মহেন্দর, পুরনো পোরখাওয়া লোক, চাপা গলায় আমাকে বলল, সামনে গন্ডগোল আছে মনে হচ্ছে, তুমি একটু নেমে গিয়ে দেখো তো ব্যাপারটা কি, কেউ ঘাপটি মেরে বসে আছে কিনা, আমার জন্য কেমন সন্দেহ হচ্ছে। ও, তা আপনি নামলেন নাকি? হ্যাঁ, না নেমে আর উপায় কি বলুন, আমার চাকরি তো হলো মালিকের বিপদ আপদ দেখা। ওফ, আপনার দুর্জয় সাহস মশাই। না না, এটা তেমন সাহসের কাজ কিছু নয়, একটু তদারকি করাটা তেমন বিপজ্জনক তো নয়। তবে আমি নামবার পরই অন্ধকার ফুঁড়ে 5-6টা ছোকরা আচমকা উদয় হলো। প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা, হাতে পিস্তল আর ভুজালি। একেবারে ছক-কষা অপারেশন। আগের থেকে নিশ্চয়ই খবর ছিল, নইলে এমন জায়গা মতো হামলাটা হবে কেন বলুন তো? আমাকে ওরা পাত্তাই দিল না। 2টো ছেলে চটপট এসে আমাকে একটা ধাক্কা দিয়ে পাশে সরিয়ে গাড়িটা ঘিরে ফেললো একবারে চোখের পলকে। গাড়ির মধ্যে মেয়েরা মুখ বাঁধা লোকজন দেখে ততক্ষণ সব আতঙ্কে চিৎকার শুরু করে দিয়েছে। তবে গাড়িতে এসি চলছিল, কাঁচ তোলা থাকায় শব্দটা বাইরে থেকে তেমন শোনা যাচ্ছিল না। ছেলেগুলো দেখলাম ভারী এক্সপার্ট। চটপট লক করা দরজা খুলে ফেললো, পিস্তল আর ভোজালি বাগিয়ে ভিতর থেকে নিতাইবাবু আর ফ্যামিলিকে টেনে নামাচ্ছিল। ও, আর আপনি, আপনার কি ভূমিকা মশাই? হ্যাঁ, আর বলবেন না, সেটা খুবই লজ্জার কথা। আমি আসলে কখনো চোখের সামনে ডাকাতি দেখিনি কিনা, তাই হাঁ করে ব্যাপারটা দেখছিলাম। আমার কি করা উচিত সেটা তখন একেবারে বেবাক বিস্মরণ হয়ে গেছিল। আর ঠিক এই সময়ে নিতাইবাবু চেঁচিয়ে আমার নাম ধরে না ডাকলে আমার চটকাই ভাঙত না। নিতাইবাবু বলছিলেন, ও বিশু, বিশু, আমার এই বিপদে তুমি কি পালিয়ে গেলে নাকি? আরে লোকজন ডাকো, আমাদের প্রাণ রক্ষা করো, তোমাকে আমি লাখ টাকা দেব। এই শেষ কথাটায় আমার চৈতন্য হলো।
টাকার কথায় মরা মানুষও উঠে বসে মশাই, আমি তো কোন ছাড়। ও বটে, তা কি করলেন বলুন তো? না, তেমন কিছু করতে হয়নি। আমি ওই লাখ টাকার কথায় এমন গরম খেয়ে গিয়েছিলাম যে এই তো আমি বলেই গিয়ে হাতের কাছে প্রথমে যেটাকে পেলাম সেটাকে পট করে ধরে একটা পাক দিয়ে এক আছাড় মারলাম। গায়ে জোর থাকার নানা অ্যাডভান্টেজ তো আসেই বলুন। আর ছোকরা সেই যে মাটিতে পড়ে গেল, আর উঠল না। আর ডাকাতটা উল্টে হামলা হয় বলে তো এক্সপেক্ট করে না, তাই ছেলেগুলো একটু বোধহয় ঘাবড়িয়ে গিয়েছিল। আর সেই সুযোগে দ্বিতীয় একটাকে আমি মোট দুটো মুক্কা মেরেছিলাম। তার হাত থেকে পিস্তল খসে গেল। পরে অবশ্য পরীক্ষা করে দেখা যায় সেটা একটা নকল মাল। ছজনের মধ্যে দুজন জখম হয়, আর এ সময়ে পিছন থেকে আরো একটা গাড়ি এসে পড়ায় বাকি চারজন আর দাঁড়াতে সাহস পায়নি, দৌড়ে পালিয়ে যায়। আর আমরাও নিরাপদে বিয়ে বাড়ি পৌঁছাই। সেখান থেকে পুলিশে খবর যায়, আর নেমন্তন্ন খেয়ে ফেরার সময়ে আমাদের স্কটও দেওয়া হয়। ডাকাতরাও পরে ধরা পড়েছিল বলেই শুনেছি। যাক, তাহলে আপনার তো লাখ টাকা রোজগার হয়ে গেল বলুন। তবে আপনার এলেম আছে মশাই, আপনি বড্ড বাহাদুর লোক। সব কিছু যদি অঙ্কের হিসেবে হতো তাহলে কি আর দুনিয়াটা এত জটিল হতো মশাই বলুন? হ্যাঁ, তার মানে কি এর মধ্যে কি আরো তাহলে জটিলতা আছে নাকি? তার নেই। আপনাকে বলেছিলাম না যে নিতাই বাবুর 3 মেয়ে, বলিনি? হ্যাঁ, বলেছিলেন বটে। তো সেই 3জনের মধ্যে 2জন বিবাহিতা, আর ছোটটার এখনো বিয়ে বাকি। ও, তাহলে জটিলতাটা কি তাকে নেই নাকি? হ্যাঁ, আগে দুনিয়ার বেশিরভাগ জটিলতা মূলেই দেখবেন ওই মহিলা। হ্যাঁ, তার বলতে তা সে মেয়ের নাম তার দিদিমা আদর করে রেখেছিলেন বৃন্দাবনবাসিনী। হ্যাঁ, বলেন কি, এই মডার্ন যুগে বৃন্দাবনবাসিনী, এই তো ভাবাই যায় না। হ্যাঁ, ঠিকই তাই। কিন্তু দিদিমার উপর কথাও চলে না, কারণ সে বুড়ি নাকি কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক। তার উপর কথা কইবে কে? সুতরাং নামটা বহাল রইল। তবে মেয়েটা তো খুব চালাক, স্কুল কলেজে নামটা কেটে সেঁটে বৃন্দা করে নিয়েছিল। সাপও মরেছে, লাঠিও ভাঙেনি। তা বটে, বৃন্দা নামটা বেশ মডার্ন নাম। হ্যাঁ, বুদ্ধি আছে বলতে হবে। তা সে মেয়েটাই কি তাহলে এই গল্পের নায়িকা? তা একরকম বলতে পারেন, তবে তাতেও ঘাপলা আছে। তার আগে বলে নি যে ওই ডাকাতির ঘটনার পর হঠাৎ আমার হিরোগিরির গপ্পটা বেশ চাউর হয়ে যায়। আর তাতেই রাতারাতি আমার বাজার দরও ঠেলে উঠে গেল। তখন অন্য সব মহাজনরা আমাকে 20-25 হাজার টাকায় বডিগার্ড রাখতে চাইছে। আর তাতে ইন্ধন দিতে একজন রাজস্থানী মহাজন একদিন গদিতে এসে নিতাইবাবু কি বললেন, নিতাই বাবু আপনি বিশ্বনাথকে ছড়িয়ে দিন, আমি ওকে 20,000 তনখা আর 20,000 বোনাস দিব। আর এতেই উত্তেজিত হয়ে নিতাই হাওলাদার আমার বেতনও সেই মাস থেকেই একেবারে 25,000 করে দিলেন। হ্যাঁ, বলেন কি, 25,000 তো দিব্যি বেতন মশাই। হ্যাঁ, যে আগে আমার মা আবার হরিলুট দিয়েছিলেন, কিন্তু মুশকিলও ওত পেতে ছিল। ও বটে, কিরকম মুশকিল মশাই? দেখুন, ঘটনার কিছুদিন পরেই বৃন্দা আমাকে ডেকে পাঠালো তাদের বাড়িতে। যেটি চার বেশ শাঁসালো জলখাবার দিয়ে আপ্যায়ন করা হলো। তারপরেই জনান্তিকে বৃন্দা আমাকে বলল তার একটা উপকার করে দিতে হবে। তার কলেজের একটা মস্তান ছেলে তাকে বেশ কিছুদিন ধরেই জ্বালাতন করছে, তাকে একটু শিক্ষা দিতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম, তা কিরকম শিক্ষা ম্যাডাম? তাতে সে বলল সেই ছোকরাকে একটু ধোলাই দিতে হবে। আমি বললাম, দেখুন ম্যাডাম, আমি তো ভাড়াটে গুন্ডা নই, আর মোড়ের মস্তানও নই। আমি একজন আইন মানা বডিগার্ড, কাজেই এসব তো আমি করতে পারবো না। তাতে প্রথমে একটু কড়কানোর চেষ্টা করলো।
প্রচ্ছন্নভাবে চাকরির ভয় দেখালো, কিন্তু আমি মুখের উপর বলে দিলাম, দেখুন ম্যাডাম, আপনি যা খুশি করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাতে দেখলাম খুব ভেঙে পড়ে কান্নাকাটি করে আমাকে ভেজানোর চেষ্টা করলো। আর সত্যি কথা বলতে কি, সুন্দরী একটি মেয়ের চোখের জল দেখে আমি একটু ভিজেও গেলাম, বুঝলেন। ও, তা মেয়েটা যে সুন্দরী সেটা আগে বলবেন তো মশাই। আপনি মশাই আচ্ছা বেরসিক তো। এসব মশলা না থাকলে কি আর গল্প জমে? আপনার কথাটা ফেলবার মতো নয়, তবে কি জানেন তো, সুন্দরবনের বাঘের সামনে ওই আমেরিকান অ্যাক্ট্রেস মেরিলিন মন্ডোকে দাঁড় করিয়ে দিলে কি আর বাঘের কোনো হেলদোল হবে? হ্যাঁ, আমারও তাই। ওই দেহচর্চা করতে গিয়ে আমি আবার ব্রহ্মচর্যও পালন করতাম কি না, তাই মহিলাদের প্রতি একটু তুষ্ণী মনোভাব আমার তৈরি হয়ে গেছে। সহজে আন্দোলিত হওয়ার পাত্র আমি নই। তা অবশেষে বললাম, আচ্ছা ঠিক আছে, ভাড়াটে গুন্ডার কাজই যদি করতে হয় তবে তার জন্য কিন্তু মোটা দক্ষিণা লাগবে। আমি ভেবেছিলাম যে বেশি টাকা হাঁকলে মেয়েটা হয়তো পিছিয়ে যাবে, কিন্তু মশাই 50,000 টাকা শুনেও তার কোনো ভ্রুক্ষেপই নেই। সঙ্গে সঙ্গে নিজের হ্যান্ডব্যাগটা খুলে 25টা 2,000-এর নোট বের করে দিল। তাহলেই ভাবুন, কত লোকের কাছে কত টাকা কত অশ্রদ্ধায় অনাদরে পড়ে আছে, আর আমাদের কাছে 50,000 টাকা আরে প্রণম্য জিনিস। তারপরই মুশকিলটা হলো, আমার গায়ে জোর আছে বটে, কিন্তু বিনা কারণে বিনা প্ররোচনায় একটা অচেনা লোকের উপর হামলা করার মোটিভটাই তো আমি খুঁজে পাচ্ছিলাম না। এসব পারে ওই ভাড়াটে গুন্ডারা, তারা টাকার জন্য যাত্রার উপর হামলা করতে পারে, আর আমি তো সেরকম নই, বলুন। তো ছোকরাটা ফোন নম্বর আর ঠিকানা বৃন্দা আমাকে দিয়েছিল। আমি একদিন ছোকরাকে, তার নাম আশিস, ফোন করে বললাম যে জরুরি দরকার, একটু দেখা করতে চাই। একটু গাঁই করে ছোকরা অবশেষে রাজি হলো। দক্ষিণের একটা রেস্তোরাঁয় অ্যাপো ছিল। আমি তাকে সোজা গিয়ে বললাম যে কেসটা কি, আর সঙ্গে এও বললাম যে তাকে পেটানোর বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, কিন্তু যেহেতু 50,000 টাকাটাও তার ফেলনা নয়, তাই সে যদি একটু কোঅপারেট করে তাহলে সাপও মরে আর লাঠিও অক্ষত থাকে। আশিস ছোকরা খুব বীর ধরনের নয়, বরং বেশ একটু ভীতুই, আর মারধরের কথায় ঘাবড়ে গিয়েছিল। শেষে বলল, জানেন, বৃন্দার সঙ্গে আমার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু বছরখানেক প্রেম করার পর দেখলাম ওর সঙ্গে আমার বনবে না। বড্ড টাকার গরম আর বেজায় অহংকারীও, তাই ব্রেকআপ হয়ে গেল। কিন্তু তারপর আমি অন্য একজনের সঙ্গে রিলেশনে যাওয়ায় ও খুব ক্ষেপে গেছে, আমাকে প্রায় ফোন করে থ্রেট করে যাচ্ছে, কিন্তু গুন্ডা লাগাবে বলে ভাবিনি। তখন আমি তাকে বললাম যে সে যদি একটু অভিনয় করে যেতে পারে তাহলে দুদিকেই রক্ষা হয়। হাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে আর মুখে ঢুকে কয়েকটা স্টিকার লাগিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কয়েকদিন কলেজ গেলেই চলবে। আর এ প্রস্তাবে ছোকরা খুব রাজি। সে আবার অ্যামেচার থিয়েটারে অভিনয় করে। কাজেই চালাকিটা উতরে গেল। দুদিন পরে বৃন্দা আমাকে ফোন করে ধন্যবাদও দিল। বাহ, আপনার তো দিব্যি মাথা মশাই। আমি শুনেছিলাম যে যারা ব্যায়াম ট্যায়াম করে তাদের নাকি মাথা মোটা হয়ে যায়। দেখুন, তা সে হতেও পারে, আমার ঠিক জানা নেই। তবে এর কিছুদিন পরে বৃন্দার আবার তলব এলো। যেতি আবার সেই সব সুখাদ্য আড্ডা চা। তারপর নানা ধানায় পানায়ের পর বলল যে ওর ইংরেজির প্রফেসর সুবিনয় বসু নাকি কিছুদিন যাবত ওকে খুব ডিস্টার্ব করছে, এবং ও রিফিউজ করা সত্ত্বেও বারবার নানা ছলছুতোয় ওকে বিয়ে করতে বাধ্য করতে চাইছে। এবার পরীক্ষায় সুবিনয় নাকি ইচ্ছে করে ওকে কম নম্বর দিয়েছে, তাই সুবিনয়কেও একটু শিক্ষা দিতে হবে। তখন আমি বললাম, ম্যাডাম দেখুন, ছাত্র পেটাতে 50,000-এ হয়ে গিয়েছিল, কিন্তু অধ্যাপককে পেটাতে 1,00,000-এর কমে তো হবে না। ও মশাই, সে বিন্দুমাত্র না ভেবে সোজা গিয়ে ভেতর থেকে লাখ টাকার একটা বান্ডিল এনে আমার কোলে ফেলে দিল। বাহ, আপনার তো ভালোই রোজগার হচ্ছে মশাই। না, স্বাস্থ্যের যে এত দাম সেটা এতকাল আমার জানাই ছিল না।
যে আগে শরীরে কসরত করলে কত কি তো হয়, আমি কি তাই ছাই জানতুম। তো যাই হোক, টাকাটা হাত ব্যাগে ভরে উঠতে যাচ্ছি, এমন সময়ে আমার মাথায় যেন একটা হঠাৎ ভূত চাপলো, বুঝলেন। আমি বলে বসলাম, আচ্ছা ম্যাডাম, কিছু মনে করবেন না, এই আপনার মতো একজন অর্ডিনারি মেয়ের জন্য হঠাৎ পুরুষেরা এত ক্ষেপে উঠছে কেন বলতে পারেন? পুরুষদের কিছু ছানি পড়েছে নাকি বুদ্ধিনাশ হয়েছে? তখন বৃন্দা বজ্রাহতের মতো মুখ করে কিছুক্ষণ আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে থেকে বলল, আপনার কি আমাকে খুব আনঅ্যাট্রাকটিভ বলে মনে হয়? আমি তখন বললাম, দেখুন ম্যাডাম, আমার তো আপনাকে খুব সাধারণ আর সাদামাটা বলেই মনে হয়, পাগল হওয়ার মতো তো কিছু দেখছি না। আপনি বোধহয় ঠিকই বলেছেন যে ব্যায়াম করার ফলেই আমার বুদ্ধির একটু ঘোলাটে হয়েছে, নইলে একটা যুবতী মেয়েকে মুখের উপর একথা কেউ বলতে পারে বলুন? তাই তো মশাই, আপনি যে ব্যাপারটা বুদ্ধির দোষে বড্ড জটিল করে ফেললেন, এতে যে মেয়েটার বড্ড অপমান হলো। না, এখন দেখছি ব্যায়াম না করে ভালোই করেছি। জি আজ্ঞে, আমারও মনে হয় ব্যায়াম জিনিসটা সকলের জন্য নয়, বুঝলেন। তো যাই হোক, এরপর আমি আর বেশিক্ষণ বৃন্দার সামনে থাকাটা নিরাপদ বলে মনে করিনি। দুদিন পর আমি সুবিনয় বসুকে ফোন করে দেখা করার জন্য আর্জি জানাই। তো অধ্যাপক মানুষ তো আমাকে ছাত্র ভেবে অ্যাপও দিলেন। আমি তার টালিগঞ্জে ফ্ল্যাটে হাজির হয়ে গেলাম পরদিন সকালে। যা দেখলাম তাতে আমি ভারী অবাক। দেখলাম সুবিনয়বাবু রীতিমতো হ্যান্ডসাম একজন ইয়ং ম্যান, ভালো স্বাস্থ্য, ভীষণ ভদ্র। আমি তাই ভ্যানতারা না করে পুরো ব্যাপারটা খুলি তাকে বলে দিলাম। তিনি তো হো হো করে খুব একচোট হেসে নিয়ে বললেন, আরে মশাই, বৃন্দায় আমাকে বিয়ে করার জন্য পাগল। বলি গোটার 10 চিঠি আমার সামনে ফেলে দিয়ে বললেন, হ্যাঁ এই দেখুন, এই গত 6-7 মাস ধরে এইসব লাভ লেটার পাঠিয়ে যাচ্ছে, আমাকে না পেলে নাকি আত্মহত্যা করবে, পাগল হয়ে যাবে, আরো কত কি। আর ওর প্রতি আমার তো কোনো দুর্বলতা নেই। দেখুন, আমি অধ্যাপক, ছাত্রীদের প্রতি আগ্রহী হয়ে পড়লে তো চলবে না। ডিট্যাচমেন্ট না থাকলে তো অরাজকতা দেখা দেবে। আর তাছাড়া বৃন্দা বড়লোকের মেয়ে শুনেছি, আর বেশ অহংকারীও। আমাদের এই সাদামাটা ঘরে ওরকম মেয়ে অচল। তা আপনি এক কাজ করুন, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করুন। আমি এরপর বৃন্দার সঙ্গে দেখা করে বললাম, ম্যাডাম, কিছু মনে করবেন না। সুবিনয় স্যারকে পেটাতে গিয়ে দেখলুম উনি আপনার প্রতি মোটেই ইন্টারেস্টেডই নন। উনি পরিষ্কার বলে দিলেন যে আপনি নাকি ওর প্রতি আগ্রহী। কথাটা শুনে বৃন্দার কেমন যেন কোনো ভাবান্তরই হলো না। ভেবেছিলাম যে হয়তো টাকাটা ফেরত চাইবে, তাও চাইল না। বরং খুব অদ্ভুত চোখে আমার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, আপনার কে বলেছে যে আমি সুবিনয়ের প্রতি আগ্রহী? আমি তখন আমতামতা করে বললাম, না মানে উনি তো ওইরকমই কি যেন বললেন। তখন বৃন্দা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখুন, মোটেই আমি ওর প্রতি ইন্টারেস্টেড নই। আমি আর কোনো পুরুষের প্রতি ইন্টারেস্টেড নই। আমি বৃন্দার চোখ মুখ দেখে ভারী অবাক হচ্ছিলাম। মেয়েটার মধ্যে যেন হঠাৎ একটা বেশ বড় রকমের ভাঙচুর হয়ে গেছে। এটা কি ট্র্যাজেডি গল্প নাকি মশাই? হঠাৎ প্যাথোস এনে ফেললেন যে। কেন স্যার, ট্র্যাজেডি খুব খারাপ জিনিস নাকি? কথায় বলে না, অল আওয়ার সুইচেস্ট সংস টেল অফ স্যাডেস্ট থটস। দেখুন, তা হয়তো হবে, তবে আমার এই বয়সে এই ট্র্যাজেডিটা ঠিক আর সহ্য হয় না। সারা জীবন তো ট্র্যাজেডি আমাদের ঠেঙাতে হয় কিনা। বিয়েতে ট্র্যাজেডি, প্রেমে ট্র্যাজেডি, চাকরিতে ট্র্যাজেডি, ছেলেমেয়ের সঙ্গে রিলেশন বজায় রাখতে গিয়ে আপোষ রফার ট্র্যাজেডি, বাজার দরের ট্র্যাজেডি, ব্যাংক অ্যাকাউন্টের ট্র্যাজেডি। এই এত ট্র্যাজেডি ঠেঙ্গিয়ে আর পারা যাচ্ছে না, বুঝলেন তো। হ্যাঁ, জি আঙ্কে, বুঝতে কোনো অসুবিধাই হলো না। আপনি একজন বিজ্ঞ মানুষ। তা এই গল্পটা পরিণতি কেমন হলে আপনার পছন্দ হবে তা একটু বলবেন? দেখুন, আমি তো আর শরৎচাটুর্য নই যেটা গপ্প ফেঁদে বসবো, তবে শেষটা করুণ রসাত্মক না হলেই হলো।
আর আমার এই বুড়ো বয়সে ভাবাবেগটা এতই বেড়েছে বুঝলেন, ওই টিভিতে সিরিয়াল বা সিনেমা দেখতে বসে একটু আধটু ট্র্যাজিক সিন দেখলেই একেবারে কেঁদে ভাসিয়ে দিই। তা আপনার গপ্পটা সেদিকে না গেলেই হলো। ধরুন না কেন, বৃন্দার সঙ্গে সুবিনয়ের বিয়েটা হয়ে যেতেই পারে। ও, তাহলে বিয়েটা হলে কি আপনি খুশি হবেন? হ্যাঁ, তার মন্দ কি, বলে খারাপটা কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, আগে আমি আপনার সঙ্গে একমত। তা আমারও মনে হয়েছে বৃন্দার সঙ্গে সুবিনয়েরই বিয়ে হওয়াটা উচিত। তা আমিও তখন সেই চেষ্টাই করতে লাগলাম। সুবিনয় বাবুকে বোঝাতে লাগলুম, আর এদিকে বৃন্দা ম্যাডামকেও বোঝাতে লাগলুম। তবে আমি সামান্য একজন বডিগার্ড বই তো নয়, আর আমার কথার কি বা দাম। কখনো সুবিনয়ের একটু চিড়ে ভেজে বটে, কিন্তু বৃন্দা ম্যাডামের কোনো হেলদোল নেই। আমি কিছু বলতে গেলেই তিনি কেমন যেন গুটিয়ে যান। একদিন তো বলেই বসলেন, আচ্ছা ঘটকালির জন্য কি আপনাকে সুবিনয় কমিশন দেবে? কি অপমান বলুন তো। তো যাই হোক, এই দিন 7 আগে একদিন হঠাৎ বৃন্দা ম্যাডামের ফোন, জরুরি দরকার, একবার আসবেন? তা গেলাম। গিয়ে দেখি এলো চুলে, উস্কো খুস্কো চেহারায় বসে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছেন, চোখে কান্না একবারে থম ধরে আছে। আমি খুব থতমত খেয়ে বললাম, ম্যাডাম, এনি প্রবলেম? উনি একেবারে তীব্র চোখে আমাকে এফোঁড় ওফোঁড় করে দিয়ে প্রায় ফুঁপিয়ে বলে উঠলেন, দেখুন আমি তো কালো কুচ্ছিত, আমাকে তো কারো পছন্দ হওয়ার কথা নয়, তাই না? তাহলে আপনি বা কেন আমার জন্য পাত্র ঠিক করতে এত উঠে পড়ে লেগেছেন বলুন তো? আমি তখন অবাক হয়ে বললাম, কে বলেছে আপনি কালো কুচ্ছিত? আপনি তো দারুণ সুন্দর দেখতে। সে তখন ফুঁসে উঠে বলল, কেন, আপনি তো বলেছেন। আমি তখন অধবতন হয়ে বললাম, ম্যাডাম, ওটা একটা স্ট্র্যাটেজি ছিল আপনাকে একটু নিরস্ত করার জন্যে, ওটা সিরিয়াসলি বলা কিছু নয়। বৃন্দা গম্ভীর হয়ে বলল, আপনার কোন কথাটা সিরিয়াসলি বলা আর কোনটা স্ট্র্যাটেজি তা কি করে বুঝবো বলুন তো? আমার তো এখন মনে হচ্ছে এই যা বলছেন সেটাও একটা চালাকি। আমি খুব বিপদে পড়ে কাঁচুমাচু হয়ে বললাম, দেখুন ম্যাডাম, আমি খুব একটা বুদ্ধিমান লোক নই, স্বীকার করছি, তো চালাকি আমার আসে না, আমাকে মাফ করবেন। তখন বৃন্দা বলল, তাহলে আপনার চোখে আমি এখন দেখতে কিরকম বলুন তো? অ্যাট্রাকটিভ না রিপালসিভ? আপনি মিথ্যে কথা বললে কিন্তু আমি বুঝতে পারবো। তখন আমি বললাম, দারুণ অ্যাট্রাকটিভ, আর সুবিনয়বাবুও খুব হ্যান্ডসাম, আপনাদের দুজনকে দারুণ মানাবে। তখন বৃন্দা একটু ব্যঙ্গের গলায় বলল, ও তাই নাকি? আর কারো পাশে মানাবে না, ধরুন আপনার পাশে? আমি তখন খুব লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ, কি যে বলেন ম্যাডাম, আমি তো একটা হোঁতকা লোক, আর আমার পাশে আপনি? ছি ছি, ও কথা বলবেন না ম্যাডাম, ওতে আমার অপরাধ হয়ে যাবে। বৃন্দা গম্ভীর মুখে বলল, কিন্তু আমি যে বাকি জীবনটা আপনার পাশেই থাকতে চাই মিস্টার হারকিউলিস। হ্যাঁ, বলেন কি মশাই, এ তো আপনার হাতে চাঁদ পাওয়া। না না, এই ব্যায়াম সম্পর্কে আমার মতামত আমি একেবারে পাল্টে ফেলছি। ব্যায়াম অতি উপকারী জিনিস, আমাদের সকলেরই উচিত ব্যায়াম করা। আচ্ছা, তারপর কি হলো বলুন তো? আগে কি আর বলি বলুন, এই ঘটনার পরই আমি ভয়ে গা ঢাকা দিই। চাকরি চুলো হয়ে গেল, ইনকাম জিরো, আর আমি পালিয়ে পালিয়ে বেরিয়ে হয়রান হয়ে যাচ্ছি মশাই। সে কি মশাই? হ্যাঁ, এমন সুযোগ কি জীবনে বারবার আসে? ওহ, এ মস্ত বড় ভুল করলেন ইয়ং ম্যান। শত হলেও একজনের ভালোবাসা পাওয়া তো চারটিখানি কথা নয়, কজন পায় বলুন তো? হ্যাঁ, জি আজ্ঞে, কথাটা আজকাল আমারও মনে হয়। তবে কি জানেন তো, দোনো মনোভাবটাও তো আছে। বড় লোকের মেয়ে টাকায় লুটোপুটি খায়, তার ভালোবাসার বিশ্বাস কি? না না, ওটা কোনো কাজের কথা নয়। আমার তো গল্পটা শুনে মনে হচ্ছিল মেয়েটা পাল্টি খেয়ে গেছে। ওই যে আপনি একদিন মুখের উপর ওকে অপমান করেছিলেন না, সেটা বোকার মতো কাজ হলেও তার একটা পজিটিভ রেজাল্ট হয়েছে বুঝলেন। না মশাই না, এই কাজটা আপনার ঠিক হচ্ছে না। আপনার উচিত কি বলুন তো, আপনি এক্ষুনি মেয়েটার কাছে গিয়ে একবার দুঃখ প্রকাশ করুন।
আগে তার কাছে যাওয়ার আর দরকার নেই। ওই যে ঝুপসি গাছটার তলায় একটা বেঞ্চে একা একটা মেয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ, একটা মেয়ে বলি তো মনে হচ্ছে। হ্যাঁ, ওই বৃন্দা। আমি পালিয়ে বেড়াচ্ছি বটে, কিন্তু সেও আমার পিছু ছাড়েনি। সামনে আসে না, কিন্তু ছায়ার মতো লেগে আছে পিছনে। ও না মশাই, স্বাস্থ্য সম্পর্কে আমার ধারণা একদম পাল্টে গেছে। বয়স থাকলে আমি এখনই গিয়ে জিমে ভর্তি হতুম। আচ্ছা, আপনি আর ওই হৃদয়হীনের মতো আচরণ করবেন না প্লিজ। যান, প্লিজ গিয়ে আপনি মেয়েটার পাশে বসুন। হ্যাঁ হ্যাঁ, এই যে যাই। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।